টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা, যানজটে আর জলজটে স্থবির ঢাকা শহর। সামান্য বৃষ্টি হলে পেট পানি হয়ে যায়, হাঁটু পানি হয়ে যায়, হাঁটা যায় না, চলা যায় না, ময়লা পানি যে লাগলে কোনো রকম কখন ছুটবে এর কোনো গ্যারান্টি নেই। আগামী এক সপ্তাহ টানা বৃষ্টিপাতের পূর্বাভাস। এই মাসের 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এসব কারণে উজানের পানিও বেরিয়ে আসতে পারে। ফেনী সহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত দামে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, সিদ্ধান্তের আগেই পরিবহনের ভাড়া না বাড়ানোর নির্দেশ সরকারের। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া সমাধিতে বেগম জিয়া শ্রদ্ধা, গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার নেতাদের। চট্টগ্রাম ও ময়মনসিংহে কর্মসূচিতে পুলিশের বাধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, 4 শিক্ষার্থী বহিষ্কার। আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। নাটোরে নিখোঁজের 6 দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল মাদ্রাসা ছাত্রের লাশ। টিভি সিরিয়াল দেখে টাকা আদায়ে সহপাঠীরাই করেছে এই কাজ, জানালো র্যাব। এবং অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজের আগে এখন চলছে টেস্ট পাইলিং, এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। নিয়ন্ত্রণে কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন। বৃষ্টি আর যানজটে আজ সারা দিনই কার্যত অচল ছিল ঢাকা। প্রধান সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও দিনভর ছিল থই থই পানি। আর এ কারণে কাজে বের হওয়া মানুষের নাভিশ্বাস ওঠে চরমে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির এই প্রকোপ থাকবে পুরো সপ্তাহ। স্রোত ভেঙে এগিয়ে যাচ্ছে যানবাহন, নদীর বুকে নয়, রাজধানীর রাজপথের এমন দৃশ্য। মধ্যরাত থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি দুপুরের দিকে রূপ নেয় ভারী বর্ষণে। দফায় দফায় বর্ষণ ভাসিয়ে নিয়ে যায় ঢাকার রাস্তাঘাট। মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, শান্তিনগরের মতো প্রধান সড়কগুলোর পাশাপাশি পানি ঢুকে পড়ে অলিগলিতেও। আর এতে স্থবির হয়ে পড়ে রাজধানী। সামান্য বৃষ্টি হলে পুরো এলাকাকে মত্র এলাকা আমার পানিতে ভরে যায়। ইন্ডিপেন্ডেন্ট বাজার একদম আমার সমকাল প্রত্যেক অবস্থা, আমার 1 গিরা পানি হয় এই জায়গায়। বাচ্চা স্কুলে যেতে পারে না, তারপরে ব্যবসা বাণিজ্যের সমস্যা, গাড়ি গুড়ি অনেক মেয়ে ছেলেরা এখানে উল্টা পড়ে। রাস্তায় কি অবস্থা, জ্যাম। হ্যাঁ, টাইম নিয়ে আমার ক্লাস ছিল 12:10, এখন 2:45 বাজে আমি আসলাম। সকালে অফিস আসতে দেখা গেল জামা কাপড় সম্পূর্ণ ভিজে গেছে, কিছু করার নাই। ভারী বৃষ্টিপাতে সবচেয়ে খারাপ অবস্থা পুরান ঢাকার সরু গলিগুলোর। ভুক্তভোগীরা জানালেন অল্প বৃষ্টিতেই নিয়মিত ডুবে যায় এখানকার রাস্তাঘাট। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হয় প্রতি বছর বর্ষাকালে সীমাহীন দুর্ভোগে পড়ছেন এখানকার মানুষজন। আর একে নিয়তি বলেই মেনে নিয়েছেন তারা। আমাকে মহল্লা ডুবা জায়গা আমরা ইলেকশনের মধ্যে ভোট দিয়েছিলাম কি আমাকে রাস্তা ঠিক করবো, রাস্তা পানি কিছু ঠিক করে নাই, খালি ইলেকশনের সময় আয়া দৌড়াইবো, এমনি দৌড়াইবো না, আমরা গিয়া গোল্লা ফাটায় হালাই। ব্রিটিশ গভর্নমেন্ট পারলো না, পাকিস্তান গভর্নমেন্ট পারলো না, বাংলাদেশ সরকার কি পারবো? ছোট থেকেই দেখতেছি এই সমস্যার সমাধান কোনো সরকারই করতে পারেনি। আষাঢ় শ্রাবণ পার করে ভাদ্র মাসের শেষেও বিরাম নেই বৃষ্টির। সহসা বৃষ্টি থামবে এমন সুখবরও দিতে পারছে না আবহাওয়া অফিস। বৃষ্টিপাতটা একেবারেই চলে যাবে না। বৃষ্টিপাত প্রায় 8 তারিখ পর্যন্ত, এই মাসের 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মাঝে মাঝে অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এসব কারণে উজানের পানিও বেরিয়ে আসতে পারে। ইন্ডিয়ানেতে নেপালে বৃষ্টি হচ্ছে, ইন্ডিয়ান ইস্টার্ন পাড়েও বৃষ্টি হচ্ছে, সব বৃষ্টি গড়িয়ে পানি আমাদের দেশে আসে। সে কারণে নদীগুলি সব এমনিতেই প্লাবিত, তারপরও বেশি বৃষ্টি হলে আরো প্লাবিত হয়। সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতার দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছবে সেই আশঙ্কায় এখন ঢাকাবাসী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা ছিল সারাদিনই। তবে দুপুরের সৃষ্টি হয় তীব্র যানজটের। সন্ধ্যায় রাস্তাগুলো গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়িতে আটকে আছেন অনেকেই। এই মুহূর্তে রাজধানীর সোবহানবাগ ও ফার্মগেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন ও তাফসির বাবু। প্রথমে জলাবদ্ধতার খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাব মামুনের কাছে। মামুন, রিচার্ড, আমি আপনাকে শুরুতেই জানাতে চাই যে এখন আমরা যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি ধানমন্ডি 27-এর বিপরীতে আড়ং থেকে এই সোবহানবাগ যাওয়ার পথে রাফা প্লাজার সামনে যে রাস্তাটি সেই রাস্তায় দাঁড়িয়ে আছে এবং এই রাস্তায় কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু হাঁটুখানিক পানি। আপনাকে জানাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে গত 7 থেকে 8 ঘন্টা কিন্তু বৃষ্টিপাত হয়নি এবং এই গত 7 থেকে 8 ঘন্টা বৃষ্টি না হওয়ার পরও কিন্তু রাজধানীর অনেক রাস্তাতে এখনো কিন্তু এই হাঁটু সমান পানি জমা হয়ে আছে এবং যে কারণে কিন্তু নাগরিক দুর্ভোগ বলা চলে যে চরমে নেমে এসেছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই আড়ং থেকে শুরু করে এই সোবহানবাগ রাফা প্লাজার সামনে পর্যন্ত এই রাস্তাটিতে রিক্সা এবং ভ্যান শ্রমিকরা তারা কিন্তু 20 টাকা মাথা প্রতি 20 টাকা করে নিয়ে মানুষকে এই জলের যে জটলা এই জটলাটি পার করিয়ে দিচ্ছেন তারা। এবং আমরা এখানে আসার পর দেখেছি যে এখানে কিন্তু অনেক গাড়িকে বিকল হতে দেখেছি আমরা, যে অনেক গাড়ি বিকল হয়ে রয়েছে এবং আপনি এখন দেখতে পাবেন যে এই কিছুক্ষণ আগে এই সরাসরি সম্প্রচারটি শুরুর কিছুক্ষণ আগে কিন্তু একটি প্রাইভেট কার বিকল হয়ে এখানে কিন্তু পড়ে রয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে একটি বাস দেখেছি আমরা যে এখানে খানাখন্দক না বুঝতে পেরে আসলে সেটি এখানে বিকল হয়ে যায়, পরবর্তীতে সেটাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়। তো এখনো যে অবস্থাটি দেখা যাচ্ছে, আমরা যতদূর জানতে পেরেছি আবহাওয়া অফিসের সূত্র ধরে, যে মৌসুমী বায়ুর প্রভাব বিরাজমান থাকায় কিন্তু আগামী মাসের এই মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু মুষলধারে বৃষ্টি সহ মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি সবই হতে পারে আসলে। তবে এখনো কিন্তু বৃষ্টি এখান থেকে নেমে যায়নি এবং যারা যাচ্ছেন, যারা অফিস শেষ করে যাচ্ছেন তারা কিন্তু ঠিকঠাক যে গন্তব্যে পৌঁছাবেন, তাদের বাসায় পৌঁছাবেন সেটাও সম্ভব হচ্ছে না, কারণ রাস্তায় তো এই জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং এজন্য অনেকে কিন্তু পায়ে হেঁটে রওনা দিচ্ছেন। তো এখন আমরা আমাদের আরেক সহকর্মী তাফসির বাবুর কাছে যাব, তিনি আছেন ফার্মগেট এলাকায়। হ্যাঁ, আসলে সোবহানবাগে আমরা যে অবস্থা শুনলাম, তো আসলে ফার্মগেটে কিন্তু অবস্থা খুব একটা সুবিধার না। কারণ একটি কথা বলে রাখি যে বাংলাদেশে যে প্রবাদ আছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, এখানে কিন্তু অনেকটা সেরকমই অবস্থা। তবে একটি কথা বলে রাখি যে 1 ঘন্টা আগে থেকে অবস্থার কিছুটা উত্তরণ শুরু হয়েছে, উন্নতি শুরু হয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে যে যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু এখন ধিমে তালে চলাচল করছে। অর্থাৎ শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজার হয়ে ফার্মগেট হয়ে যে রোডটি চলে গিয়েছে, এই ভিআইপি রোডে কিন্তু এখন ধীরে সুস্থে যানবাহন চলাচল করছে। তবে গতি যে খুব একটা জোরে সেটি বলবো না, বলা যায় অনেকটা হামাগুড়ি দিয়েই যানবাহনগুলো যাচ্ছে। অন্যদিকে ফার্মগেট থেকে বাংলা মোটর কিংবা শাহবাগমুখী যে রাস্তাটি, সে রাস্তায় কিন্তু যানবাহনের চাপ একেবারেই কম এবং এই রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে ফার্মগেট কিংবা অন্যান্য এলাকাগুলোতে প্রচুর পরিমাণে মানুষ যানবাহনের জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা যান পাচ্ছেন না, যানবাহন পাচ্ছেন না। আর যে যানবাহনগুলো আমরা দেখছি এর মধ্যে কিন্তু প্রাইভেট কারের সংখ্যাই বেশি। তবে আসার কথা হচ্ছে যে দুপুরের পর থেকে বলা যায় যে 11টা থেকে এই বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যে অবস্থা ছিল, যে পুরো ঢাকা শহর একেবারে থমকে যাওয়ার মতো অবস্থা ছিল, এখন সেটি নেই। এখন বলা যায় যে হ্যাঁ, ঢাকা শহরের রাস্তাগুলো এখন সচল আছে, যদিও আস্তে আস্তে গাড়ি চলাচল করছে, কিন্তু তারপরেও মানুষের কাছে এটি সবচেয়ে আশাবাদের ব্যাপার যে হ্যাঁ, যানবাহনগুলো চলাচল করছে। তবে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু প্রত্যেকটি মোড়ে মোড়ে যানবাহনের জন্য অপেক্ষায় রয়েছেন, তবে তারা পছন্দনীয় যে যানবাহনগুলো সেগুলো পাচ্ছেন না। তো এর মধ্যে আসলে পরিস্থিতি চলছে। এই যানজট পরিস্থিতি হয়তো আরো কিছুক্ষণ বেলা গড়ালে যানজট পরিস্থিতির আরো উন্নতি ঘটবে। তো এই ছিল এখনকার সর্বশেষ খবর। সজল। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, রাজধানীতে তীব্র বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং তার ফলে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটির খবরাখবর জানাচ্ছিলেন, যেমনটি যানজটের খবরাখবর জানাচ্ছিলেন রাজধানীর সোবহানবাগ রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমাদের তাফসির বাবু, এবং কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন আমাদেরকে জলাবদ্ধতার খবর। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে ফারজানা ইয়াসমিন নামে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় বেলা 11:30টার দিকে সদর উপজেলার দক্ষিণ মহুরিপাড়া এলাকায় একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে।
এ সময় পাহাড়ের পাশের একটি বসত ঘরের বাসিন্দারা বেরিয়ে আসতে পারলেও ফারজানা ইয়াসমিন নামে এক কিশোরী আটকা পড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফারজানার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই মুহূর্তে কথা বলছেন বেগম জিয়া। আমরা সরাসরি চলে যাব সেখানে। এজন্য এখানেই পড়তে হবে এবং এখানে যদি ভালো লেখাপড়া হয় তারপরে সে আরো হায়ার এডুকেশনের জন্য সে বাইরে অবশ্যই যেতে পারে, সেই সুযোগটা দিতে হবে সেই জন্য। কিন্তু আজকে এই বর্তমান এই সরকার আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর উপরে এই যে ভ্যাট বসিয়ে দিয়েছে। এই নিয়ে ছেলেপেলেরা অনেক ক্ষোভ প্রকাশ করেছে, এইটা ভ্যাট উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা সেটা কার্যকর করে নাই। হঠাৎ কেন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলির উপর ভ্যাট বসানো? টাকার অভাব। এত চুরি করলে তো টাকার অভাব হবেই। চুরি করে যদি ট্রেজারি খালি করে ফেলা হয় আর দেশেও টাকা না থাকে তাহলে তো টাকার অভাব হবে, আর সেটা পূরণ করতে হবে এই দেশের মানুষকে দিয়ে। এই ছেলেরা এরা এখনো লেখাপড়া শিখছে, এরা এখনো চাকরি পর্যন্ত করে না, রোজগারও করে না, তো এরা কোথা থেকে এত ভ্যাট দেবে? সেই জন্য আমি দাবি করব এই যে ভ্যাটটা যে বসানো হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে, এই ভ্যাট যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়। এই ভ্যাট বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, শিক্ষিত হবে, আমরা তাদের সঙ্গে আছি, তাদের পক্ষ নিয়ে আমরা প্রতিবাদ করে যাব। এর প্রতিবাদ অবশ্যই আমরা করব। আমরা আশা করি এই ছেলেরা বুঝবে, কেন এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশকে নেতৃত্ব তারা দেবে। সেই জন্যই এদের উচিত এই ভ্যাট প্রত্যাহার করে ছেলে মেয়েদের লেখাপড়ার সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এর আগে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:15 রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে পৌঁছান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বেগম জিয়া। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় দলের শীর্ষ নেতারা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। শহীদ জিয়া যে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। এখন সেই গণতন্ত্র নাই দেশে। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। ইনশাআল্লাহ এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এবং দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যে রায় জনগণ দেবেন সেই রায়ের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীতে 1,20,00,000 মূল্যমানের জাল নোট সহ 6 জন আটক। কোরবানি ঈদের জন্য এরা তৎপর, জানালো ডিবি। রাজধানী সহ সারা দেশের সিএনজি স্টেশনগুলোতে সরকার নির্ধারিত নতুন মূল্যে জ্বালানি গ্যাস বিক্রি শুরু হয়েছে। গত রাত 12টার পর থেকেই সিএনজি স্টেশনগুলোতে প্রতি ঘনমিটার গ্যাস আগের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। জ্বালানি গ্যাসের নতুন দাম কার্যকর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ি চালক ও মালিকরা। অন্যদিকে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে গণপরিবহনের চলমান ভাড়া নৈরাজ্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা যাত্রীদের। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। সোমবার রাত 11:45। তখনও রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে প্রতি ঘনমিটার জ্বালানি গ্যাস বিক্রি হচ্ছিল 30 টাকা দরে। কিন্তু মিনিট 15 পেরোতে না পেরোতেই শুরু হয় নতুন মাস, আর সেই সঙ্গে জ্বালানি গ্যাসের দামেও আসে পরিবর্তন।
কিছুদিন আগে সরকার ঘোষিত নতুন মূল্য অনুযায়ী প্রতি ঘনমিটার জ্বালানি গ্যাসে 5 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 35 টাকায়। রাতে কম থাকলেও মঙ্গলবার ভোর থেকে সিএনজি স্টেশনগুলোতে বাড়তে থাকে গাড়ির সংখ্যা। প্রয়োজন মতো জ্বালানি নেওয়ার পর পাওয়া মূল্য তালিকা দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। আগে আমার ফুল ট্যাঙ্কি বর্তমানে 130 টাকা, আজকে 65 টাকা হয়ে গেল। গ্যাসের দাম বাড়বে কেন? এটা আমাদের দেশে হচ্ছে না, বিদেশ থেকে আনতো, তাহলে মনে হয় যে এটা দাম বাড়ালে ঠিক আছে। 50 থেকে 60 টাকা করা উচিত আপনার ওয়াকটেন পেট্রোল, সেটাও কমাই নেই, বরং আরো গ্যাসের দাম বাড়ায় দিল। এটা পরিবহন সেক্টরে অনেক এর পরে এফেক্ট পড়বে। সবকিছুই বাড়তেছে, কিন্তু আমাদের গরিব মানুষের তো মজুরির দাম বাড়ে না। একটা জিনিস অবশ্যই বাড়তে পারে, বাড়বে না কেন? অবশ্যই বাড়বে, কিন্তু আমাদের ফ্যাসিলিটি দিয়ে বাড়ানো উচিত। সার্ভে করা উচিত যে আপনি এটা কিভাবে নিতে চান। জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধিতে লাভবান হচ্ছেন কারা? এমন প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষই হয়তো বলবেন সিএনজি স্টেশন মালিকের কথা। অথচ মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে শঙ্কিত তারাও। শুধু তো গ্যাসের না, সাথে তো বিদ্যুতের দামও বাড়ছে, যেহেতু মেশিন বিদ্যুতে চলে, এতে বিদ্যুতের কষ্ট তো বেশি আসবে। মাস শেষে যখন আমরা বিক্রি পরে যখন হিসাব হবে, তখন এর লাভ লসের কষ্ট তখন হিসাব করা যাবে, এখন তো বলা যাবে না। এমনিতে গণপরিবহনের ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ সাধারণ যাত্রীরা। এর উপর জ্বালানির মূল্য বৃদ্ধিতে তাদের মনে জন্ম নিয়েছে নতুন শঙ্কা। যেগুলো সিএনজি চালিত আর কি, গ্যাস চালিত, সেগুলোর দাম অবশ্যই বাড়িয়ে দেবে তারা, আরো বেশি ভাড়া চাবে, প্রতিটা মানুষ এতে হ্যারেজ হবে। বাসা ভাড়া থেকে শুরু করে সবগুলো জিনিসের দামই বাড়বে। এর পরিপ্রেক্ষিতে আমরা যারা নিরীহ জনসাধারণ আছি, তাদের জন্য এটা বিশাল ভোগান্তি। এদিকে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। এই সিদ্ধান্তকে অযৌক্তিক অভিহিত করে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসের দাম কমানোর দাবিও করেছেন বক্তারা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম বাড়লেও এখনই গণপরিবহনের ভাড়া বাড়ানো যাবে না। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। গ্যাসের দাম বাড়ানোর কারণে গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে গঠিত কমিটি আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ করবে বলেও জানান তিনি। যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে সুপারিশ প্রদানে বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে 12 সদস্যের একটা কমিটি রয়েছে। সিএনজি চালিত অটোরিকশা ভাড়া পুনর্নির্ধারণেও অনুরূপ 8 সদস্যের একটা কমিটি রয়েছে। আগামী 5 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দুটি কমিটি বাস্তব অবস্থা বিবেচনা করে জনস্বার্থে এ বিষয়ে সুপারিশ প্রদান করবে। এখন পর্যন্ত গণপরিবহন তথা রূপান্তরিত গ্যাস চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। বিআরটিএ সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের আগে ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না। স্বাধীনতা বিরোধীরাই 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর লালবাগে হাজী মোহাম্মদ সেলিম ডিগ্রি কলেজের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তারা। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের প্রত্যয় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে 75-এর পর জাতি স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আবারও সামনে এগিয়ে যাবার স্বপ্ন দেখছে। এ সময় মন্ত্রী আর কোনো জ্বালাও পোড়াও যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ক্ষতি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালবাগ এলাকার স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। পঁচাত্তরের পর কিন্তু আমরা স্বপ্নটাকে ভুলে গিয়েছিলাম, আজকে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখছি। আর যেন কোনো নির্যাতন নেমে না আসতে পারে, আর যেন আমাদের সন্তানদের পড়ালেখা নষ্ট না হয়, আর যাতে কোনো বিপদ না আসে। 5 শতাধিক স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদের পড়ালেখায় বাধার সৃষ্টি করেছে, তারা পড়ালেখা করতে পারবে না। পেট্রোল বোমার আঘাতে দগ্ধ হয়েছে বলেছে, আর যেন সেই অবস্থার সৃষ্টি কেউ না করতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ হই। প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে তারা হত্যা করেছিল, আর এই হত্যার ফলে তারা আমাদের দেশকে উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন কারা ক্ষমতায় আসলো, এরপরে যারা স্বাধীনতা চায় নাই তারা ক্ষমতায় আসলো এবং এসে আমাদের দেশকে উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে গেল, যার ফলে আমাদের বহু বছর এইভাবে নষ্ট হয়ে গেল, আমরা কাজে লাগাতে পারি নাই। কিন্তু ইতিহাস বড়ই নির্মম, ইতিহাসকে কেউ ইচ্ছা করলে চাপা দিয়ে রাখতে পারে না।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষকরা। একই সাথে একটি বিক্ষোভ সমাবেশও করেন তারা। সকালে ক্যাম্পাসের শিক্ষক ক্যান্টিনের সামনে জড়ো হন শিক্ষকরা। পরে 11:30টার দিকে মৌন মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে উপাচার্য ভবনের সামনে মিছিলটি শেষ হয়। সেখানেই একটি বিক্ষোভ সমাবেশ হয়। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করলেন তারা। যে 3-4 জন ছাত্র বলা হয়েছিল মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আগাছা থাকবে না, আওয়ামী লীগের ভিতরে আগাছা থাকবে না, যুবলীগের ভিতরে এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ভাই বোনেরা। বর্তমান যে ভাইস চ্যান্সেলর এসেছেন ওনাকে দেখে আমার মনে হয়েছে আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টকে ভাইস চ্যান্সেলর করে দিই সেও চালাতে পারবে, তার যোগ্যতা ওনার থেকে কোনো অংশ কম না। আমাদের নিজেদের একজন শিক্ষক যদি ভাইস চ্যান্সেলর হয় তাহলে সে মানে কত মায়া কত ভালোবাসা থাকবে, সে কত ভালো করে কাজ করবে সেখান থেকে। কাজে এই দাবিটা তো অযৌক্তিক কোনো দাবি না, চাইতেই পারি। শ্বেতপত্রে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলো যাচাই করেন, সত্যি না মিথ্যা দেখেন, যদি সত্যি হয় এবং যদি মনে হয় অপরাধ গুরুতর ওকে সরিয়ে নেন। আর যদি মনে হয় যে না এই ধরনের অন্যায় বাংলাদেশের জন্য এটা অন্যায় না, ঠিক আছে, বলে দেন আমাদেরকে যে না এই ধরনের অন্যায় একজন করতেই পারে ভাইস চ্যান্সেলর, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের বলে দেন, সব শিক্ষক ঘরে ফিরে যাবে। এদিকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগে 4 ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ছাত্রলীগের 3 নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। বিকেলে প্রক্টরিয়াল বডির আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়। তারা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর দেয়া বর্ণনা অনুযায়ী 4 ছাত্রকে শনাক্ত করে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন পরিসংখ্যান বিভাগের ধনীরাম রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল মাসুম, বন ও পরিবেশ বিভাগের আরিফুল ইসলাম ও জাহিদ হোসেন। একই ঘটনায় গতরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু সাইদ ও সহ সম্পাদক অঞ্জন রায় এবং যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকে অব্যাহতি দেওয়া হয়। আবারও জলাবদ্ধতার খবর। ভারী বর্ষণে সিলেটের অধিকাংশ এলাকাতেও সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে রয়েছেন নগরবাসী। বৃষ্টির পানিতে নগরীর শাহজালাল উপশহর, শিবগঞ্জ, রায়নগর, কলাপাড়া, মাছিমপুর ও কালীঘাট সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দোকানপাট, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। শহরের নিম্নাঞ্চল কোমর পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েন স্কুল ফেরত শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনে 57 ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি 4 সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন ও তথ্য সচিব সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনটির 57 ধারার প্রয়োগ নিয়ে সম্প্রতি বিতর্ক ওঠায় গত রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন 11 জন বিশিষ্ট নাগরিক। ভবিষ্যতের জন্য সতর্ক ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ করে আদালত অবমাননার অভিযোগ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল 2। তবে ডক্টর জাফরুল্লাহকে বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল নিয়ে সাধারণ মানুষের সামনে কুৎসা রটিয়েছেন তিনি। গত 10 জুন আদালত অবমাননার দায়ে 1 ঘণ্টার কারাদণ্ডের সাজা খেটে বের হয়ে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী। পরে 3 জন ব্যক্তি বিষয়টি আদালতের নজরে আনলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন। যে বক্তব্য জাফরুল্লাহ সাহেব দিয়েছেন সেটি হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। এরকম বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তি যে কথা বলেছে তার জন্য পরবর্তী তিনি অনুতপ্ত হয়েছেন, সেটিকে মাননীয় আদালত গ্রহণ করে তাকে ক্ষমা করেছেন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার সাজা নিয়ে 23 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি দেওয়ার ঘটনায় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে 1 ঘণ্টার কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে 5,000 টাকা জরিমানাও করা হয়। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি।
এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর ট্রায়াল পাইলিং নিয়ে একটি রিপোর্ট। আগামী অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ। এ লক্ষ্যে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে টেস্ট পাইলিং। তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মূল পাইলিংয়ের আদলেই শুরু হয়েছে ট্রায়াল পাইলের কাজ। মাঝ নদীতে তীব্র স্রোতকে উপেক্ষা করে চলছে এ কাজ। কর্মকর্তারা বলছেন, ট্রায়াল পাইল থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে মূল পাইলিংয়ের জন্য ভবিষ্যৎ কর্মপন্থা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। ছবি তুলেছেন ওমর ফারুক। পদ্মার মাওয়া প্রান্ত থেকে 900 মিটার দূরত্ব, প্রবল স্রোতকে উপেক্ষা করে চলছে পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ। পরিকল্পনা অনুযায়ী 6.15 কিলোমিটার মূল সেতুর জন্য পদ্মার দুই প্রান্তে 5টি করে 10টি টেস্ট পাইলিং করা হবে। আর সেতু থেকে সড়কে নামার জন্য দুই পাশে 3 কিলোমিটার এলাকায় 8টি করে 16টি ভায়াডাক্ট পাইল বসানোর কথা। এর মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র মাওয়া প্রান্তে 3টি টেস্ট পাইল আর 5টি ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। চূড়ান্ত পাইলের আগে নদীর দুই প্রান্তে 2টি ট্রায়াল পাইলের কাজ হবে। পরিকল্পনা অনুযায়ী মাওয়া প্রান্তের ট্রায়াল পাইলটির কাজ শুরু হয়েছে এর মধ্যেই। ভায়াডাক্টের জন্য 24টি সহ সেতুতে মূল পাইল বসানো হবে 264টি। আগের টেস্ট পাইলগুলো 1.5 মিটার ডায়া বিশিষ্ট হলেও এবার ট্রায়াল পাইলগুলোর ডায়া হচ্ছে মূল পাইলের মতোই 3 মিটার। 120 থেকে 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রায়াল পাইল মাটিতে প্রবেশ করানোর পর এর ভিতরে নিচের অংশে কনক্রিট, মাঝের অংশে বালু এবং উপরের অংশে কনক্রিট ও রডের মিশ্রণ দেওয়া হবে। এটা সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে আমরা এটা পিডিএ পাইল ড্রাইভিং অ্যানালাইসিসের মাধ্যমে যে টোটাল ধারণ ক্ষমতা, বেয়ারিং ক্যাপাসিটি, এই পাইলটা কতটুকু লোড নিতে পারবে সেটা আমরা পরীক্ষা করে দেখব। তারপরে আমরা এটা সম্পূর্ণ হওয়ার পর আমরা আশা করছি অক্টোবরের শেষের দিকে আমাদের মূল সার্ভিস পাইলের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। একটি ট্রায়াল পাইলের ওজন হবে 514 টন। চীন থেকে আনা 380 টন ওজনের হাইড্রোলিক হ্যামার দিয়ে এটি মাটিতে প্রবেশ করানো হবে। পুরো কাজে ব্যবহার করা হচ্ছে 1000 টন ওজনের অত্যাধুনিক একটি ক্রেন। মূল পাইলের এটা অনুরূপ পাইল পরীক্ষা। জাস্ট আমরা ওখানে কি কি প্রবলেম প্রথমে যদি আমরা ওখানে করতে যাই তাহলে অনেক সমস্যা ফেস করতে পারি, যাতে এখান থেকে আমরা শিক্ষণীয় নিয়ে যে আমরা কি কি পাইলটা ড্রাইভ করার পরে আমাদের যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা এখানে সলভ করে তারপরে আমরা সার্ভিস পাইলে যাব। এখন পর্যন্ত মূল সেতুর কাজে 10.44 ভাগ অগ্রগতির লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি 13.53 ভাগ। 21 আগস্ট শুরু হওয়া এই ট্রায়াল পাইলের কাজ শেষ হতে সময় লাগবে আরো 2-1 সপ্তাহ। তারপর অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে মূল পাইলের কাজ, যেটির সূচনা হবে এই ট্রায়াল পাইলের 50 মিটার দূরত্বে। আর তারপরে আসলে পুরো পদ্মা নদী জুড়ে দৃশ্যমান হয়ে উঠবে মূল সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর মিরপুর থেকে অভিযান চালিয়ে 1,20,00,000 টাকা মূল্যমানের জাল নোট সহ 6 জনকে আটক করেছে ডিবি পুলিশ। সকালে মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এ সময় তিনি জানান, অভিযানে জাল টাকা ছাপানোর সঙ্গে জড়িত বাদশা কোম্পানির বাসা থেকে টাকা ছাপানোর মেশিন, ল্যাপটপ সহ বিপুল পরিমাণ টাকা ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, আটকদের মধ্যে 5 জন ডিলারের কাছে জাল টাকা পাওয়া গেছে এবং এসব ডিলার সারা দেশে জাল টাকা বিতরণ করে বলে জানান তিনি। মনিরুল ইসলাম জানান, কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা তৎপর হয়ে ওঠে। ভারতের ওড়িশায় সরকারি হাসপাতাল শিশু ভবনে গত 10 দিনে 53 জন শিশু মারা গেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এই ঘটনায় ভয়াবহ উদ্বেগ ছড়িয়ে পড়েছে জনমনে। গণমাধ্যমের খবরে বলা হয়, মৃত 53 জনের মধ্যে বেশিরভাগ শিশু পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মারা গেছে। 416 শয্যা বিশিষ্ট হাসপাতালটি শিশুদের জন্য একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র, কিন্তু হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 450 জন শিশু ভর্তি হয়। হাসপাতালটি চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত বলে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অতনু সব্যসাচী জানান, সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায় ডাক্তার ও নার্সের সংখ্যা কম হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। দিল্লি থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ দল হাসপাতালটি পরিদর্শন করছে বলেও জানান তিনি। डॉक्टर सेठी काम करूचंती 100 स्टाफ नर्स 4 दिन तळे आमे 4 मास तळे।
কাল থেকে শুরু হচ্ছে আইসিআরসি আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 জাতির এই আসরের উদ্বোধন করার কথা রয়েছে। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। প্রথম দিনে মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর 11টায়। 5 জাতির এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তান। দেশের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত এই আসরের পৃষ্ঠপোষকতা করছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস। টি-20 ফরম্যাটে এই আসরের ফাইনাল হবে 10 সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও বাকি সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। সংবাদ সম্মেলনে আইসিআরসির পক্ষ থেকে জানানো হয়, শারীরিক প্রতিবন্ধীরা যে সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারে তা এই আসরেই প্রমাণ করবে। এছাড়া এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি সবাইকে খেলা দেখতে মাঠে আসার অনুরোধ করেন। অনুষ্ঠানে মাশরাফি বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্ধী দলের অধিনায়ক আলম খানের হাতে জার্সি তুলে দেন। পরে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগ চরমে, বন্যা পরিস্থিতির অবনতি। কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু। সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত দামে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভ। সিদ্ধান্তের আগেই পরিবহনের ভাড়া না বাড়ানোর নির্দেশ সরকারের। ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে সরকার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়া। চট্টগ্রাম ও ময়মনসিংহে কর্মসূচিতে পুলিশের বাধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি। 4 শিক্ষার্থী বহিষ্কার, আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজের আগে এখন চলছে টেস্ট পাইলিং। এরপরই নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। নিয়ন্ত্রণে কনস্ট্রাকশন ইয়ার্ডের নদী ভাঙন। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।